বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অর্থনীতি প্রথম পত্র খাজনা অধ্যায়ের দ্বিতীয় অংশ আলোচনা করব। এই অধ্যায়ের প্রথম অংশ আমরা গত ক্লাসে আলোচনা করেছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো খাজনা সম্পর্কে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ এবং আধুনিক অর্থনীতিবিদের মধ্যে মতবিরোধ রয়েছে। তো উভয় প্রকার অর্থনীতিবিদদের মতবিরোধ অনুসারে অর্থনীতিতে খাজনা নির্ধারণ সম্পর্কিত দুটো তত্ত্ব প্রচলিত রয়েছে। একটি হচ্ছে খাজনার রিকার্ডোর তত্ত্ব, দ্বিতীয়টি হচ্ছে খাজনার আধুনিক তত্ত্ব। খাজনা নির্ধারণ সম্পর্কিত রিকার্ডোর তত্ত্বে অধ্যাপক রিকার্ডো খাজনাকে উৎপাদনের 4টি উপকরণের মধ্যে শুধুমাত্র জমির সাথে সম্পৃক্ত বলেছেন। অর্থাৎ অধ্যাপক রিকার্ডো খাজনা তত্ত্বে বলেছেন জমি শুধুমাত্র খাজনা অর্জন করতে পারে, অন্যান্য উৎপাদনের উপাদান খাজনা অর্জন করে না। তো আজকের ক্লাসে আমরা খাজনা সম্পর্কিত দ্বিতীয় তত্ত্বটি আলোচনা করব, অর্থাৎ খাজনার আধুনিক তত্ত্ব। অর্থনীতিবিদ জেবন্স, প্যারেটো, মার্শাল, জন রবিনসন খাজনার আধুনিক তত্ত্বটির প্রাথমিক প্রসার করেন। পরবর্তীতে জে.এস. মিল, জন রবিনসন, বোল্ডিং, জি. স্টিগলার, পি.এস. স্যামুয়েলসন সহ অন্যান্য আধুনিক অর্থনীতিবিদরা মনে করেন খাজনা শুধু জমির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না, বরং সব উপাদানের আয়ের মধ্যে খাজনা অন্তর্ভুক্ত থাকতে পারে। শিক্ষার্থীবৃন্দ, এখানেই মূলত খাজনার রিকার্ডোর তত্ত্ব এবং খাজনার আধুনিক তত্ত্বের প্রধান পার্থক্য। যেখানে ডেভিড রিকার্ডো বলেছেন খাজনা শুধুমাত্র জমির সাথে সম্পৃক্ত, পক্ষান্তরে আধুনিক অর্থনীতিবিদগণ বলছেন খাজনা উৎপাদনের সকল উপকরণের সাথে সম্পৃক্ত। তো সেই অনুসারে আধুনিক অর্থনীতিবিদগণ খাজনাকে নিম্নোক্তভাবে সংজ্ঞায়িত করেছেন। অর্থাৎ উৎপাদনের কোনো এককের সর্বনিম্ন যোগান দাম বা ট্রান্সফার আর্নিং এবং সেই একক থেকে প্রাপ্ত আয়ের অ্যাকচুয়াল আর্নিংয়ের মধ্যে যে ব্যবধান থাকে তাকে খাজনা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দুটো পয়েন্ট দেখতে পাচ্ছ। একটা হচ্ছে উপকরণের যোগান দাম বা ট্রান্সফার আর্নিং, এবং দ্বিতীয়টি হচ্ছে উপকরণের প্রাপ্ত আয় বা অ্যাকচুয়াল আর্নিং। তো এখানে উপকরণের যে যোগান দাম বা ট্রান্সফার আর্নিং সেটা হচ্ছে অনেকটা সুযোগ ব্যয়ের মতো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা শিখেছো যে দুটো উপকরণ হতে একটি উপকরণ নিয়োগের ফলে অপর একটি উপকরণের নিয়োগে যে পরিমাণ ছেড়ে দিতে হয় সেটাকে বলা হয় সুযোগ ব্যয়। তো সেই সুযোগ ব্যয়ের ধারণা থেকে আমি তোমাদেরকে এখানে ট্রান্সফার আর্নিং জিনিসটা কি সেটা বোঝাবো। ট্রান্সফার আর্নিং বা যোগান দাম হচ্ছে কোনো একটা উপকরণ যদি বিকল্প ব্যবহার করা সম্ভব হতো তখন সেখান থেকে যে আয় করা যেত সেটাকেই বোঝায়। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটা সহজ উদাহরণের মাধ্যমে আমি যোগান দাম বা ট্রান্সফার আর্নিং জিনিসটা কি সেটা বোঝাবো। ধরি একখণ্ড জমি, সেই একখণ্ড জমিকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ জমির বিকল্প ব্যবহার সম্ভব, যেটা আধুনিক অর্থনীতিবিদগণ স্বীকৃতি প্রদান করেছেন। পক্ষান্তরে ডেভিড রিকার্ডো বলেছেন যে জমির কোনো বিকল্প ব্যবহার সম্ভব নয়। তো আমরা যদি আধুনিক তত্ত্ব অনুসারে একটা জমির বিকল্প ব্যবহার সম্ভব সেটা বিবেচনা করি, তাহলে আমরা বলতে পারি যে একখণ্ড জমি সেটা আমি ধান উৎপাদনে ব্যবহার করতে পারি, অথবা ওই জমিটাকে আমি পাট উৎপাদনেও ব্যবহার করতে পারি। যদি ধান উৎপাদনকারী ওই জমিটির জন্য 10 টাকা খাজনা দিতে রাজি থাকে এবং পাট উৎপাদনকারী ওই জমিটির জন্য 15 টাকা খাজনা দিতে রাজি থাকে, তাহলে জমির মালিক জমিটি পাট উৎপাদনকারীকে ব্যবহার করতে দিবে। এক্ষেত্রে পাট উৎপাদনকারী যে 15 টাকা খাজনা দিচ্ছে, ওই 15 টাকার মধ্যে 10 টাকা হলো জমির স্থানান্তর আয় এবং 5 টাকা হলো জমির অর্থনৈতিক খাজনা। এক্ষেত্রে 10 টাকা ওই জমির স্থানান্তর আয় এই জন্য, যদি আমি ওই জমিটা পাট উৎপাদন না করে আমি সেখানে ধান উৎপাদন করতাম, তাহলে আমাকে এই জমি বাবদ
10 টাকা প্রদান করতে হতো। সেই দৃষ্টিকোণ থেকে এটাকে বলা হবে জমির যোগান দাম বা ট্রান্সফার আর্নিং। পক্ষান্তরে কোনো একটা উপকরণ ব্যবহার করে মোট যে পরিমাণ আয় অর্জন করা সম্ভব সেটাকে বলা হয় ওই উপাদানের অ্যাকচুয়াল আর্নিং। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আধুনিক তত্ত্ব অনুসারে খাজনাকে নিম্নোক্তভাবে সূত্রের মাধ্যমে লিখতে পারি। অর্থাৎ খাজনা সমান প্রকৃত আয় মাইনাস হচ্ছে স্থানান্তর আয়, অথবা হচ্ছে খাজনা সমান প্রাপ্ত আয় মাইনাস যোগান দাম। শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রকৃত আয় এবং প্রাপ্ত আয় এটা একটার অপরটির হচ্ছে সমার্থক। তদ্রূপ স্থানান্তর আয় এবং যোগান দাম একটা অপরটির সমার্থক। তো আমি যদি এখন খাজনা সম্পর্কে বা আধুনিক তত্ত্ব সম্পর্কে সহজভাবে তোমাদেরকে বলি, তাহলে সেটা হবে কোনো একটা উপকরণ নিয়োগের ফলে আমরা যে পরিমাণ আয় অর্জন করতে পারি সেখান থেকে আমরা ওই উপকরণের খরচ বাদ দিলে আমরা যে অতিরিক্ত অংশটা পাবো সেটাই হবে অর্থনীতিতে খাজনা। তো আমরা অর্থনীতির এই খাজনা তত্ত্বটি কতগুলো অনুমিত শর্তের মাধ্যমে আমরা আলোচনা করতে পারি। প্রথম শর্তটি হচ্ছে বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান। দ্বিতীয় শর্ত হচ্ছে জমির শ্রেণী একইরূপ বিবেচিত। তৃতীয় শর্তটি হচ্ছে উৎপাদিত দ্রব্যসমূহ সমজাতীয়। উল্লেখিত এই অনুমিত শর্তের প্রেক্ষিতে খাজনার আধুনিক তত্ত্বটি নিম্নের চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে চিত্রটি দেখতে পাচ্ছ, এই চিত্রের মধ্যে ভূমি অক্ষে অর্থাৎ ও কিউ অক্ষে উপকরণ নিয়োগের পরিমাণ এবং ওপি অক্ষে উপকরণের দাম নির্দেশিত। ওএস হচ্ছে ওই উপকরণের যোগান রেখা এবং ডিডি হচ্ছে ওই উপকরণের চাহিদা রেখা। তো শিক্ষার্থীবৃন্দ, আমি যে অনুমিত শর্তের কথা বলেছি যে খাজনার আধুনিক তথ্য বিশ্লেষণে যে উপকরণের বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান সেটাকে শর্ত হিসেবে বিবেচনা করা হয়েছে। তো তোমরা জানো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় যে ভারসাম্য দাম পূর্ব নির্ধারিত, অর্থাৎ দামের মধ্যে কেউ হস্তক্ষেপ করতে পারে না। তো সেই অনুযায়ী এখানে ওপি হচ্ছে ভারসাম্য দাম, আর ভারসাম্য উপকরণ নিয়োগের পরিমাণ নির্ধারিত হবে চাহিদা এবং যোগানের দ্বারা, সেটা হচ্ছে ও কিউ পরিমাণ। অর্থাৎ চাহিদা এবং যোগান ই বিন্দুতে মিলিত হয়েছে এবং ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দুতে ও কিউ হচ্ছে উপকরণের চাহিদার পরিমাণ এবং ওপি হচ্ছে ওই উপকরণের ভারসাম্য দাম। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ভারসাম্যের শর্ত অনুযায়ী ও কিউ পরিমাণ উপকরণ নিয়োগ থেকে আমরা মোট আয় অর্জন করতে পারি, সেটা হচ্ছে ও পি জিরো, ই জিরো এবং কিউ জিরো। এই অংশটা হচ্ছে আমাদের ও কিউ পরিমাণ উপকরণ নিয়োগ দ্বারা মোট প্রাপ্ত আয়। আর আমরা উপকরণের নিয়োগ ব্যয় বা যোগান ব্যয় পাবো আমরা ওই উপকরণের যোগান রেখা দ্বারা। তো এই ভারসাম্য বিন্দুতে আমাদের এই যোগান রেখা হচ্ছে এই অংশটুকু। এই অংশটুকু হচ্ছে আমাদের এই উপকরণের যোগান ব্যয়, এবং আয় হচ্ছে আমাদের ও পি জিরো, ই জিরো, কিউ জিরো। তো এখান থেকে আমি যদি প্রত্যেকটা অংশকে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করি, যদি আমার নিয়োগের পরিমাণ ও কিউ ওয়ান হয় সেক্ষেত্রে আমার ওই ও কিউ ওয়ান নিয়োগ থেকে প্রাপ্ত আয় হবে ও পি জিরো এ কিউ ওয়ান, এবং আমার ওই উপকরণের যোগান ব্যয় হবে ও বি কিউ ওয়ান। সেক্ষেত্রে আমি ও পি জিরো এ বি এই পরিমাণ অংশ আমি উদ্বৃত্ত আয় করতে পারবো। তদ্রূপ আমি যদি ও কিউ টু যোগান বিবেচনা করি সেক্ষেত্রে আমার উদ্বৃত্ত আয় হবে এই অংশ, এবং যদি আমি বাকি এতটুকু হবে আমার উদ্বৃত্ত অংশ। তাহলে আমি বলতে পারি যে আমার ও কিউ জিরো পরিমাণ উপকরণ নিয়োগের দ্বারা আমার এই পুরো চতুর্ভুজ অংশটা হচ্ছে আমার মোট আয়, এবং সেখান থেকে আমার উপকরণ নিয়োগের ব্যয় হচ্ছে ও ই জিরো, কিউ জিরো। তাহলে আমরা মোট আয় থেকে মোট উপকরণের ব্যয় বিয়োগ দিলে আমার যেই ছায়াবৃত্ত অংশটা আছে ও পি জিরো, ই জিরো, এটা হচ্ছে আমার আধুনিক তত্ত্ব অনুসারে উপকরণ নিয়োগের
খাজনা। এটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে ভারসাম্য দাম হচ্ছে OP0 এবং OQ1 উপকরণ নিয়োগে আমি AB পরিমাণ উদ্বৃত্ত পাই এবং OQ2 উপকরণে আমি CD পরিমাণ উদ্বৃত্ত পাই। তদ্রূপ আমার ভারসাম্য বিন্দু OQ উপকরণ ব্যবহারের দ্বারা আমার খাজনার সৃষ্টি হবে OP0E0 পরিমাণ। এটাকে আমরা নিম্নোক্তভাবে সূত্র অনুসারে লিখতে পারি, যেখানে প্রাপ্ত আয় হচ্ছে OP0E0Q0। সেখান থেকে আমি ওই উপকরণের যোগান দাম বা ট্রান্সফার আর্নিং যদি বাদ দিই OE0Q0, তাহলে আমার অবশিষ্ট অংশ হবে আমার খাজনার পরিমাণ OP0E0। সেটা হবে, এই অংশটা হবে আমার খাজনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু ভালোভাবে খেয়াল করো জিনিসটা। এভাবে আধুনিক অর্থনীতিতে খাজনার পরিমাণ নির্ধারণ করা হয়। আমাদের এর পরবর্তী টপিক হচ্ছে নিম খাজনা বা আধুনিক খাজনা। খাজনা সম্পর্কিত আধুনিক তত্ত্ব আলোচনা করার পরে পরবর্তীতে নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল নিম খাজনার তত্ত্বটি সম্পর্কে ধারণা দেন। অধ্যাপক মার্শালের মতে মানুষের সৃষ্ট উৎপাদনের উপকরণ হতে স্বল্পকালে যে অতিরিক্ত আয় হয় তাই নিম খাজনা। এক্ষেত্রে শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটা জিনিস বলে রাখা ভালো যে তোমরা সকলেই জানো যে উৎপাদন ক্ষেত্রে দুটো সময়কাল বিবেচনা করা হয়, একটা হচ্ছে স্বল্পকাল এবং অপরটি হচ্ছে দীর্ঘকাল। স্বল্পকাল হচ্ছে যখন উৎপাদনের সকল উপকরণের মধ্যে কমপক্ষে একটি উপকরণের মান স্থির থাকে, সেটাকে বলা হয় স্বল্পকাল। আর দীর্ঘকাল হচ্ছে যখন উপকরণের সকল মান পরিবর্তনশীল, সেই সময়কালটিকে বলা হয় দীর্ঘকাল। তো স্বল্পকালে আমরা জানি কিছু কিছু উৎপাদনের উপকরণ আছে যেগুলোর পরিমাণ স্থির থাকে, যেমন যন্ত্রপাতি, কলকারখানা, দালান কোঠা। তো স্বল্পকালে এই সমস্ত উপকরণ থেকে যে আয় করা সম্ভব, অধ্যাপক মার্শাল সেই অংশটাকে বলেছেন অর্থনীতিতে নিম খাজনা। তদ্রূপ অর্থনীতিবিদ স্যামুয়েলসন বলেন, যে কোনো উপকরণের যোগান যদি সাময়িকভাবে স্থির থাকে তাহলে তার আয়কে নিম খাজনা বলা হয়। অর্থাৎ নিম খাজনা হলো মোট আয় থেকে মোট পরিবর্তনীয় ব্যয়ের বিয়োগফল। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে স্বল্পকালে মোট আয়ের মধ্যে মোট স্থির খরচ অন্তর্ভুক্ত থাকে এবং মোট পরিবর্তনীয় খরচ অন্তর্ভুক্ত থাকে। তো যেহেতু স্বল্পকালে মোট স্থির উপকরণ থেকে যে আয় করা সম্ভব, যে আয় অর্জিত হয়, সেটাকে বলা হয় নিম খাজনা। সেজন্য মোট আয় থেকে মোট পরিবর্তনীয় ব্যয়টা যদি আমরা বিয়োগ করি, তখনই আমরা মোট আয় থেকে মোট স্থির ব্যয়ের অংশটা পাবো, যেটাই হবে নিম খাজনার অংশ। তো সেই অনুযায়ী আমরা নিম খাজনাকে নিম্নোক্ত সূত্রের মাধ্যমে লেখা হয়। অর্থাৎ নিম খাজনা সমান হচ্ছে মোট আয় মাইনাস হচ্ছে মোট পরিবর্তনীয় ব্যয়, বা মোট আয় সমান TR টোটাল রেভিনিউ, মোট পরিবর্তনীয় ব্যয় সমান হচ্ছে TVC বা টোটাল ভেরিয়েবল কস্ট। তো এটাকে আমরা পূর্ণ প্রতিযোগিতার প্রেক্ষিতে ব্যাখ্যা করার জন্য সেটাকে AR মাইনাস ABCও লিখতে পারি। আমরা জানি মোট রেভিনিউকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা গড় আয় পাবো, এবং মোট পরিবর্তনীয় ব্যয়কে আমরা উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় পরিবর্তনীয় ব্যয় বা ABC পাবো। সুতরাং আমরা যে কোনো ধরনের নিম খাজনা বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে TR মাইনাস TVC। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিম খাজনা ধারণাটি এখানে দুটো আলাদা আলাদা চিত্রের মাধ্যমে তোমাদেরকে বিশ্লেষণ করার চেষ্টা করব। এখানে প্রথম চিত্রে ভূমি অক্ষে হচ্ছে বিক্রয়ের পরিমাণ এবং লম্ব অক্ষ হচ্ছে আয় এবং ব্যয় নির্দেশিত। তো আমরা একটু আগে শিখেছি যে নিম খাজনা হচ্ছে মোট আয় থেকে মোট পরিবর্তনীয় ব্যয় বাদ দিলে যেটা থাকে সেটাকে বলা হয় নিম খাজনা। তো আমরা এখানে যদি খেয়াল করি, এই অংশে, চিত্রের এই অংশে এখানে মোট আয় অর্থাৎ TR থেকে মোট পরিবর্তনীয় ব্যয় TVC বেশি, তাহলে এখানে আমার খাজনা হবে ঋণাত্মক। এই অংশে আমি কোনো খাজনা পাবো না। এই অংশে যদি আমি দেখি, এখানে মোট আয় TR মোট পরিবর্তনীয় ব্যয় TVC অপেক্ষা বেশি, অর্থাৎ এই অংশে আমার মোট আয় বেশি এবং মোট পরিবর্তনীয় ব্যয় কম। সুতরাং এই অংশে আমি TR থেকে TVC বাদ দিলে আমি আমার নিম খাজনার পরিমাণ পাবো, অর্থাৎ
এই অংশটা হচ্ছে আমার পরিমাণকৃত নিম খাজনা, অর্থাৎ মোট আয় বিয়োগ হচ্ছে মোট পরিবর্তনীয় ব্যয়। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দ্বিতীয় চিত্রটি খেয়াল করি। দ্বিতীয় চিত্রের মধ্যে ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম, গড় আয়, প্রান্তিক আয় দেখানো হয়েছে। তো ভারসাম্য শর্ত অনুসারে E0 বিন্দুতে ভারসাম্য পালিত হবে। E0 বিন্দুতে যদি ভারসাম্য পালিত হয় তাহলে আমার Q0 পরিমাণ উৎপাদনের জন্য আমার মোট আয় হবে OP0 E0 Q0, অর্থাৎ এই পুরো অংশটা হবে আমার মোট আয়। এই মোট আয় করার জন্য আমার যে খরচ হবে সেটা আমরা পাবো গড় পরিবর্তনীয় ব্যয় রেখা দ্বারা, অর্থাৎ এই রেখা দ্বারা। সেই অংশটা হচ্ছে আমার OP1BQ0। তাহলে এই পুরো অংশটা থেকে যদি আমি এই ব্যয়ের অংশটা বাদ দিই তাহলে আমার এই অংশটা হবে আমার আয়, অর্থাৎ P1 P0 E0B এই অংশটা হচ্ছে আমার আয়ের অংশ। এটাকেই বলা হয় নিম খাজনা। অর্থাৎ আমার মোট আয় থেকে মোট পরিবর্তনীয় ব্যয় যদি আমি বাদ দিই তাহলে আমার যে অংশটা থাকবে সেটাকে বলা হবে নিম খাজনা। আশা করছি শিক্ষার্থীবৃন্দ তোমরা আজকের এই দুটো যে কনসেপ্ট, এই কনসেপ্টটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তো এই জিনিসগুলো তোমাদের আরো ভালোভাবে বোঝার জন্য এই লেকচারটা যখন তোমরা ভিডিওটা দেখবা, সাথে তোমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ের সাথে তোমরা মিলিয়ে যখন এই পুরো ভিডিওটা দেখবা, আশা করছি তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে একটা নিম খাজনা কিভাবে বের করে সেটা দেখব। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষার মধ্যে এই ধরনের উদ্দীপক দেয়া থাকতে পারে, যে এই ধরনের কিছু উদ্দীপক দেয়া থাকবে, তোমাদেরকে যদি বলা হয় যে এই উদ্দীপক থেকে নিম খাজনার পরিমাণ বের করো। তো আমরা জানি যে ভারসাম্য শর্ত, এখানে ই বিন্দুতে ভারসাম্য শর্ত পালিত হয়েছে। তো ই বিন্দুতে ভারসাম্য শর্ত অনুযায়ী আমাদের মোট উপকরণ নিয়োগের পরিমাণ হচ্ছে 100 এবং ভারসাম্য দাম হচ্ছে 3 টাকা। তো এখান থেকে আমরা জানি মোট আয় বের করে ভারসাম্য দামকে ভারসাম্য পরিমাণ দ্বারা গুণ করলে মোট আয় পাওয়া যায়। তো আমাদের এখানে মোট আয় হবে TR সমান 3 গুণ 100 অর্থাৎ 300 টাকা, এবং মোট ব্যয় হবে TBC 2 টাকা, অর্থাৎ এখানে আমার গড় পরিবর্তনীয় ব্যয়কে যদি আমি ভারসাম্য পরিমাণ দিয়ে উৎপাদনের পরিমাণ দিয়ে গুণ করি তখন আমি TBC পাবো। আবার এখানে গড় পরিবর্তনীয় ব্যয় হচ্ছে 2 টাকা এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে 100 টাকা। তো সুতরাং আমি এখানে TBC পাবো এখানে 2 গুণ 100 অর্থাৎ 200 টাকা। তো আমরা জানি নিম খাজনা বের করার সূত্র হচ্ছে TR মাইনাস TBC। তো আমরা এখান থেকে TR পেলাম 300 এবং TBC পেলাম 200, সুতরাং আমাদের নিম খাজনার পরিমাণ হবে 100 টাকা। এভাবে খুব সহজে যে কোনো উদ্দীপক থেকে আমরা নিম খাজনার পরিমাণ বের করতে পারব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খাজনার যে তত্ত্বগুলো ছিল, খাজনার রিকার্ডোর তত্ত্ব এবং খাজনার আধুনিক তত্ত্ব, সেগুলো আমরা দেখলাম। তো এখন খাজনা এবং নিম খাজনার মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যগুলো তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে। সংজ্ঞাগত পার্থক্য, সূত্রের পার্থক্য, উৎসের পার্থক্য, স্থিতিস্থাপকতার পার্থক্য, দীর্ঘকাল বনাম স্বল্পকালীন পার্থক্য, মূল্য নির্ধারণ পার্থক্য, চিত্রের পার্থক্য। তো তোমরা আশা করছি তোমাদের এই যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বই থেকে তোমরা খাজনা এবং নিম খাজনার যে পার্থক্য আছে সেই পার্থক্যগুলো দেখলেও তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা আলোচনা করব খাজনা এবং দামের সম্পর্ক। শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো খাজনা এবং দাম সম্পর্কেও ক্লাসিক্যাল অর্থনীতিবিদ এবং আধুনিক অর্থনীতিবিদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তো তাদের সম্পর্কটা আলোচনা করার আগে আমরা দেখব যে খাজনা কি এবং দাম কি। খাজনা হচ্ছে কোনো উৎপাদনকে ন্যূনতম দামে কাজে নিযুক্ত করানো যায় এবং তা অপেক্ষা যে উদ্বৃত্ত পারিশ্রমিক পায় তাকে খাজনা বলা হয়। অর্থাৎ কোনো একটা উপকরণ নিয়োগ থেকে আমি যে আয় করতে পারি, ওই উপকরণ নিয়োগের জন্য আমার যে ব্যয় হয় তার যে পার্থক্য সেটাকে খাজনা বলা হয়। পক্ষান্তরে দাম হচ্ছে অর্থের দ্বারা কোনো দ্রব্যের মূল্য প্রকাশ করা হলে তাকে দাম বলা হয়। অর্থাৎ বিনিময়ের মূল্যের আর্থিক প্রকাশকে দাম বলে।
ধরি আমি একটা কলম আমি কিনতে চাই, এই কলমের বিনিময়ে আমি যদি ৫ টাকা বিনিময় প্রদান করতে চাই, তাহলে ওই বিনিময় মূল্যটাকে বলা হবে ওই কলমের দাম। তো এখন আমরা খাজনা এবং দামের সম্পর্ক দেখব। খাজনা এবং দামের সম্পর্কে বলতে গেলে যে রিকার্ডোর মতে খাজনার কারণে দামের কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ রিকার্ডো তত্ত্বানুসারে উৎপন্ন দ্রব্যের দাম দ্বারাই খাজনা নির্ধারিত হয়। পক্ষান্তরে আধুনিক অর্থনীতিবিদদের মতে খাজনা দামের অন্তর্ভুক্ত হবে কি হবে না সেটা দুটি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়। একটা হচ্ছে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ জমি প্রকৃতির দান বলে এর কোনো যোগান দাম নেই, ফলে সম্পূর্ণ অংশই খাজনা, যা দামকে প্রভাবিত করে না। আর যদি আমরা সেটা কোনো ব্যক্তির দৃষ্টিকোণ থেকে আলোচনা করি, তাহলে জমির যোগান স্থিতিস্থাপক এবং জমির বিকল্প ব্যবহারযোগ্য সেই অনুযায়ী তা উৎপাদন খরচের সাথে সম্পৃক্ত, ফলে ফসলের দাম নির্ধারণে দাম অন্তর্ভুক্ত, এক্ষেত্রে খাজনা দামকে প্রভাবিত করতে পারে। এটাই হচ্ছে খাজনা এবং দাম সম্পর্কিত রিকার্ডো এবং আধুনিক অর্থনীতিবিদদের মধ্যকার মতবিরোধ। তদ্রূপ খাজনা এবং দামের মধ্যে যে কিছু পার্থক্য বিদ্যমান, সেই পার্থক্যগুলো তোমাদের পাঠ্য বইয়ে আলোচনা করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিলে আশা করছি তোমাদের জিনিসগুলো বোধগম্য হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের খাজনা সম্পর্কিত দ্বিতীয় অংশের আলোচনা। তো আশা করছি তোমরা জিনিসগুলো প্রত্যেকটা জিনিস তোমাদের বোধগম্য হয়েছে। এরপরও যদি তোমাদের আজকের আলোচনা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাবা। আমরা আশা করব পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করার জন্য। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।